This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে, কারণ টিভি9 বাংলায় প্রথমে প্রশ্ন তুলেছিল যে নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে এখনো পর্যন্ত শহর সভাপতি কেন করা হলো, এবং সেই খবরের জেরেই নরেন্দ্রনাথ তিওয়ারি দুলাল সরকার খুনে অভিযুক্ত, তাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। মালদা জেলা সহ সভাপতি দুলাল সরকারকে খুনের মামলায় গ্রেপ্তারির পরেও কেন শহর সভাপতি পদে ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি? গতকাল অর্থাৎ সবার প্রশ্ন টিভি9 বাংলায় সেই প্রশ্ন তুলেছিল। টিভি9 বাংলা সরব হওয়ার প্রায় 18 ঘন্টা পর অবশেষে নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বের করে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের টাউন সভাপতি, এই ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে গিয়েছে। দুলাল সরকার খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারির নাম জড়িয়ে গিয়েছে, তারপরেও কেন তাকে তার পুরনো পদে বহাল রাখা হয়েছিল? গতকাল এই প্রশ্ন আমরা তুলেছিলাম, এবং সেই ঘটনার পর 18 ঘন্টা কেটে গিয়েছে। অবশেষে নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বের করে দিল তৃণমূল কংগ্রেস। এবং দুলাল সরকার খুনের ঘটনার পর বেশ কয়েকটি দিন কেটে গিয়েছে। মালদা জেলা সহসভাপতি দুলাল সরকারকে খুনের মামলায় এই নরেন্দ্রনাথ তিওয়ারির নাম জড়ায়, কিন্তু তারপরেও কেন তাকে শহর সভাপতি পদে বহাল রাখা হয়? এই প্রশ্ন তোলার পর টিভি9 বাংলা সেই প্রশ্ন তোলার পর অবশেষে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হলো 18 ঘন্টা পর। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ ঘোষ। সৌরভ, আমরাই প্রশ্ন তুলি, তারপর 18 ঘন্টা পর তাকে বহিষ্কার করা হলো, কিন্তু এই সময়টা কেন লাগলো? 18 ঘন্টা সময় কেন লাগলো? কারণ দুলাল সরকার, তিনি মালদার যথেষ্ট প্রমিনেন্ট নেতা, তার খুনের সঙ্গে যখন এই নাম জড়িয়ে যায়, তাহলে তড়িঘড়ি তো ব্যবস্থা নেবার কথা, এত দেরি কেন? নিশ্চিতভাবে এই প্রশ্নটা থেকেই যাবে যে 18 ঘন্টা কেন সময় লাগলো, যেখানে দুলাল সরকারের স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেত্রী, বারংবার তিনি বিভিন্ন নাম নিয়েছেন এবং তার সন্দেহের কথা জানিয়েছিলেন নেতৃত্বকে, যে সময় ফিরহাদ হাকিম গিয়েছিলেন, যে সময় চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস দলে সব দিক বিবেচনা করে প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নেওয়ার পর এবং দলের অন্দরেও বিভিন্ন রিপোর্ট নেওয়ার পর এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং, যে মালদা খুনে ধৃত তৃণমূল নেতা টাউন সভাপতি নরেন্দ্র তিওয়ারিকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এবং 2:30-এর সময় জেলা সভাপতি রহিম বক্সি, তিনি প্রেস কনফারেন্স করতে চলেছেন, সাংবাদিক সম্মেলন করে তিনি এই ঘোষণাটি দেবেন। তার আগে আমরা টিভি9 বাংলার দর্শকদের জানাচ্ছি যে দলের সভাপতি সুব্রত বক্সির নির্দেশে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে, এবং 2:30-এর সময় আনুষ্ঠানিকভাবে জেলা নেতৃত্ব নরেন্দ্র তিওয়ারির নাম ঘোষণা করবেন। বহিষ্কারের তালিকায় তার নাম রাখা হয়েছে এবং তাকে বহিষ্কার করা হবে। নিঃসন্দেহে মালদা খুনের ঘটনায় বারংবার এটা আমরা বলছিলাম যে এর আগে সত্যজিৎ বিশ্বাস, তৃণমূল কংগ্রেস নেতা, তার খুনের ঘটনা একদম আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে, কিন্তু মালদার এরকম প্রমিনেন্ট নেতা দুলাল সরকার, যার স্ত্রী ইতিমধ্যে তৃণমূলের সক্রিয় কর্মী, তিনি বারবার প্রশ্ন তুলেছেন, তারপরেও কেন এই নরেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছিল না? সেই প্রশ্ন তোলার পর অবশেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হলো। কিন্তু এই যে সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন, এবং রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাদের কি বক্তব্য শোনা যাক। এগুলো তো মুখে দেখানোর জন্য করা, বরং বাবলা সরকারের স্ত্রী বলেছে আরো বড় মাথা আছে, উনি মুখ্যমন্ত্রীকে বলবেন। এবং সেই বড় মাথাটা কি জেলার আরেক বড় নেতা কৃষ্ণেন্দু চৌধুরী হঠাৎ করে এতদিন পরে নরেন্দ্র তিওয়ারির নাম করলেন কেন? কাউকে ঢাকার জন্য না নিজেকে ঢাকার জন্য? ফলে অনেক রকমের প্রশ্ন আছে, সেইগুলোর থেকে ধামাচাপা দিয়ে বেরোবার জন্য একটা এক্সপালশনের গল্প দেখানো হলো। এটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা তৃণমূলের জন্য নয়। আমি একজন দলের সাধারণ কর্মী, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ডিসিশন নিচ্ছেন, সেই ডিসিশনকে অবশ্যই আমি স্বাগত জানাই। দল মনে করেছে যে তাকে বহিষ্কার করা দরকার, দল বহিষ্কার করেছে। তৃণমূল নেতৃত্ব তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে অফিসিয়াল, অর্থাৎ সরকারিভাবে তাকে যে বহিষ্কার করা হলো তা ঘোষণা করা হতে চলেছে আর কিছুক্ষণ পর। দুপুর 2:30 নাগাদ মালদা জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হবে। কিন্তু এই মুহূর্তে বেশ কিছু প্রশ্ন আরো রয়েছে এই দুলাল সরকার খুনের ঘটনায়, কারণ একের পর এক যে তথ্য রয়েছে তাতে তো রীতিমতো গোলক ধাঁধা। কারণ 50 লক্ষ টাকা সুপারি দিয়ে তৃণমূল নেতা দুলালকে খুন করা হলো, কিন্তু এই যে এত লাখ লাখ টাকা দিয়ে তাকে খুন
করা হলো, যে খবর পাওয়া যাচ্ছে এর পিছনে মোটিভটা কি রয়েছে? এত টাকা দিয়ে দুলালকে খুনের কারণ কি? কারণ 7 দিন কেটে গিয়েছে, তারপরেও কিন্তু পুলিশের মনে এই প্রশ্নগুলো রয়েছে। কারণ দুলাল খুনের মাস্টারমাইন্ড নরেন্দ্রনাথ ও স্বপন, দাবি পুলিশের। নরেন্দ্রনাথের দাবি পিছনে বড় মাথা মালদাতেই রয়েছে। অর্থাৎ যে প্রশ্নটা উঠছে যে নরেন্দ্র তিওয়ারি এবং স্বপনই কি মাথা, না এর পিছনে একটা বড় মাথা রয়েছে, সেই বড় মাথার খোঁজ কবে পাবে পুলিশ? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। কারণ নরেন্দ্র তিওয়ারি তিনি নিজেই দাবি করছেন এই ঘটনার পিছনে বড় মাথা রয়েছে এবং সেই বড় মাথা মালদাতেই রয়েছে। আদালতে পুলিশের দাবি এটা রাজনৈতিক খুন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, 50 লক্ষ টাকা, 1 লক্ষ 2 লক্ষ নয়, 50 লক্ষ টাকা সুপারি দিয়ে দুলাল সরকারকে খুন করা হলো। বিনিময় কি প্রাপ্তির লোভ? এই প্রশ্নগুলো তো উঠবে। এদিকে এরই মধ্যে নিহত দুলাল সরকারের স্ত্রীর দাবি তার স্বামী খুনের নেপথ্যে অনেক মাথা রয়েছে। যেমন নরেন্দ্র তিওয়ারি, সে বলছে যে বড় মাথা রয়েছে এবং সেই বড় মাথা মালদাতেই রয়েছে। অন্যদিকে দুলাল সরকারের স্ত্রী তিনিও বলছেন যে তার স্বামীর খুনের নেপথ্যে অনেক মাথা রয়েছে আর সেই মাথার নির্দেশেই দুলালের মাথায় গুলি করা হয়েছে। কিন্তু কে সেই মাথা? এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার মুখে উঠে এসেছে প্রভাবশালীর কথা, যার নাম তিনি শুধুমাত্র নেত্রীকেই বলবেন বলে জানিয়েছেন। মালদার বুকেছে কোনো পদে আছে? কি পদে আছে? কি পদে? দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। আপনারা দেখেছেন, কখনো আপনারা শুনতে পেয়েছেন 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে, কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন। চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু, এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল বাবলা সরকারে। কেন সিকিউরিটি প্রত্যাহার হলো? এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না। দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো কারা সাপোর্ট করছিল। এক শ্রেণীর লোক, আমি আপনাকে বললাম তো, আমি একমাত্র নেত্রীকে বলবো। প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন। কোন দলে সমর্থন করছিল, মানে নন্দুকে হেল্প করছিল? কোন দলে? দল আমি বলবো না, আমি মুখ্যমন্ত্রীকে বলবো। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলছেন যে এই খুনের পেছনে বড় মাথা রয়েছে, যা তিনি দলের নেত্রীকে অর্থাৎ তৃণমূল নেত্রীকেই জানাবেন। অন্যদিকে নরেন্দ্র তিওয়ারি তিনি আদালতে যাওয়ার পথে বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে, এর পিছনে যে বড় মাথা রয়েছে সে মালদাতে রয়েছে। কিন্তু এই নরেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তারির আগেই সেই আশঙ্কা কিন্তু অনেক আগেই প্রকাশ করেছিলেন নরেন্দ্র তিওয়ারির দাদা। তার কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা, কি বলেছেন সেদিন শুনুন। কেউ ফাঁসাতে পারে, যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে, ওটাই হলো। মানে নরেন্দ্রনাথ তিওয়ারিকেও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরেন্দ্রনাথ তিওয়ারিকে টার্গেট করাই আর কি, আর তার সাথে তার পরিবারকে ফাঁসাচ্ছে। কারণ কারা করছে তারা তো বলতে পারছি, সেটা প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে। মানে আপনাদেরকে একটা ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ 100% শিওর, আমরা কেউ এর মধ্যে অপরাধী নাই। মানে তৃণমূলেরই একটা অংশ আপনাকে? এখন কে করছে সে দাদা বলতে পারবো না, কারণ আমি কোনো দল করি না, কোনো দলের। নরেন্দ্রনাথ তিওয়ারি তো দল করেন? হ্যাঁ উনি দল করেন, এখন উনার ব্যাপার। উনি এখন 2022 থেকে উনার হার্ট অ্যাটাকের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন, তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন। প্রশাসন ডাকছে, আমরা কোঅপারেট করছি। কোট আনকোট এই বড় মাথাকে যে মালদাতেই রয়েছে তার কি খোঁজ করছে পুলিশ? তার কি খোঁজ পাবে পুলিশ? এই প্রশ্নগুলো যখন উঠছে, তার পাশাপাশি আরো বেশ কিছু প্রশ্ন উঠছে যে 50 লক্ষ টাকা দিয়ে দুলাল সরকারকে খুন করা হলো, 7 দিন পার হয়ে গেল। এই খুনের পেছনে মোটিভটা কি? এত লক্ষ টাকা খুন করে প্রাপ্তি কি হলো? সেই ধন্দে, সেই প্রশ্নের খোঁজে কিন্তু ইতিমধ্যে পুলিশ রয়েছে। 7 দিন পার হয়ে গেছে, কোনো উত্তর পাওয়া যায়নি। এই যে 5 জন ধরা পড়লো, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলির অনুসরণে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা
এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী, তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনও পাওয়া যায়নি। আরও দুজন এখনও পলাতক আছেন, কৃষ্ণ রজব ওরফে রোহন, বাবলু যাদব, সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল। নরেন্দ্র তিওয়ারি দাদা প্রত্যেকেই বলছেন যে ফাঁসানো হয়েছে, এর পিছনে বড় মাথা রয়েছে। রাজ্যের তৃণমূল নেতৃত্ব কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনিও বলছেন যে বড় মাথা রয়েছে, সেই মালদাতে রয়েছে তৃণমূল নেত্রীকে নাম বলবে। কিন্তু রাজ্যের বিজেপি নেতা অর্জুন সিং এর মুখেও কিন্তু সেই একই কথা, তিনি বলছেন বলির পাঠা করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে। কি দাবি করছেন তিনি, শোনা যাক। তিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা, ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা, ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা। বাট হুইজ বড় মাথা? এই তিওয়ারিটা কি বড় মাথা? ওটা বলি পাঠা হলো, মুরগি হলো। ওর কাছে 50 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে? 50 লাখ টাকা দিয়ে খুন করাচ্ছে ওই তিওয়ারি যাকে ধরেছে। ওটা কাউকে বলি পাঠা করতে হবে, ওকে বলে দেওয়া হয়েছে তোমাকে ঢোকালাম, 2 মাসের মধ্যে তুমি বেরিয়ে যাবে, যেরকম অজয় প্রসাদ বেরিয়ে গেল, ঠিক ওরকমই হবে। বাবলা সরকার ইনি একজন বড় জমি মাফিয়া ছিলেন, এতে কিন্তু কোনো ভুল নেই। মরে গেছে বলে তাকে শহীদের সম্মান দেওয়ার কোনো যুক্তি নেই। ইনি একজন বড় তোলাবাজ ছিলেন, ইনি ওখান থেকে প্রচুর টাকা রোজগার করতেন, রোজগারটাই তার সর্বস্ব ছিল, এতে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু কোনো পাপ, কোনো খুন, অপরাধ এবং সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এটাও সঠিক কথা। কিন্তু বাবলা সরকারকে সরাতে যদি 50 লাখ টাকা লাগে, ইনভেস্টমেন্ট যদি 50 লাখ টাকা হয়, সেই যেখানে ওর জায়গায় যেতে বসবে সে কত কোটি রোজগার করবে, সেইটাই আজকে প্রধান ভাবার বিষয়। উইদাউট এনি হেজিটেশন, দেয়ার ইজ নো মানে শ্যাডো অফ ডাউট, এটা যে হত্যাটা হচ্ছে পার্সোনাল গেম এবং সেটা হচ্ছে কি রাজনৈতিক কারণেই কিন্তু আজকে বাবলাকে খুন করা হয়েছে। সিকিউরিটি গার্ডটা কেন তুলে নেওয়া হলো, এবং সিকিউরিটি গার্ড যদি তুলে নেওয়া হয় তাহলে মালদার যে আজকে ওই কৃষ্ণেন্দু বাবু রয়েছেন তার সিকিউরিটি গার্ড আছে কিনা, এবং তিনি সিকিউরিটি গার্ডটা তুলে নেওয়ার পরবর্তীকালে কেন এসপি কে বলেনি, এটাও কিন্তু আমি আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম। এখন ব্যাপারটা খুব স্পষ্ট, পুলিশ যেভাবে তদন্ত করছে আসল জায়গাটা হয়তো পেয়েছে, কিন্তু 50 লক্ষ টাকার বিনিময়ে এটা একটা বৃহৎ কিন্তু একটা রাজনৈতিক খুন আমি বলবো। আবারও ভাঙনের দিকে নজর রাখতে তো হবে, কারণ আবার সম্মুখ সমরে আরাবুল ও শওকত অনুগামীরা, এটা যেন ডেলির রুটিন হয়ে যাচ্ছে। আর আজ কি দেখা গেল, ভাঙনের বিডিও অফিসের সামনে তুমুল হই হট্টগোল। আমার সহকর্মী সত্যজিৎ রয়েছে। সত্যজিৎ, রোজ একই ছবি যদি দেখা যায় ভাঙড়ে, এভাবে যদি আরাবুল এবং শওকতের অনুগামীরা প্রকাশ্যে এরকম হাতাহাতি, বচসা, ঝামেলায় জড়িয়ে পড়ে, তৃণমূল সমর্থকদের মধ্যে কি প্রভাব পড়বে, কি বার্তা যাবে? দেখো, ভাঙড়ে লাগাতারই আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা অনুগামীদের মধ্যে বচসা ঝামেলার ঘটনা ঘটেই চলেছে। 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের দিন আমরা দেখেছিলাম, তারপরে আবারও সেই উত্তেজনা প্রবণ ছবি দেখলাম এদিন ভাঙড় 2 বিডিও অফিসে। সকালেই বৃহস্পতিবার এবং সোমবার কোর্টের নির্দেশে বিডিও অফিসে আসেন আরাবুল ইসলাম। এদিনও তিনি অনুগামীদের নিয়ে আজকের বৃহস্পতিবার সকালবেলা এসেছিলেন। হাকিমুল ইসলাম অভিযোগ করছেন যে ভাঙড় এক পঞ্চায়েত সমিতি থেকে বেশ কিছু তৃণমূল নেতারা তারা ভাঙড় 2 বিডিও অফিসে এসে ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। কিন্তু অপরপক্ষে খয়রুল ইসলাম বা শওকত মোল্লার অনুগামী সকল নেতাদের অভিযোগ যে আরাবুল ইসলাম পরিকল্পিতভাবে কর্মী সমর্থকদের নিয়ে এসে বিডিও অফিসের নিচেই বসে ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। আমাদের সঙ্গে থাকো আরাবুল ইসলামের ছেলে হাকিমুল, তুমি যার কথা বলে তিনি কি বলছেন একবার শোনাই দর্শকদের। হঠাৎ করে বহিরাগত ভাঙড় 1 নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন, তারা কটূক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে। আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে। এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলেছি। ভাঙড়ের রাজনীতিতে এই ছবি যেন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনের রুটিন হয়ে যাচ্ছে। যখনই আরাবুল ইসলাম তিনি বিডিও অফিসে যাচ্ছেন তখনই বচসা হাতাহাতি দেখা যাচ্ছে। আরাবুল ইসলাম ঘনিষ্ঠ, অন্যদিকে শওকত
ঘনিষ্ঠ। সেই দুই ঘনিষ্ঠদের মধ্যে হাতাহাতি বচসা। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে আটক করা হয়েছে আরাবুল ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। চোখ রাখবো পরে খবরের দিকে। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় সিআইডি তলব অর্জুন সিংকে। রিলিফ ফান্ডের টাকা তছরুপের অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনা থেকে তাকে আরো একবার তলব করা হলো। ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয় এই নোটিশে। এর আগেও তলব করা সত্ত্বেও হাজিরা দেননি অর্জুন সিং। হাজিরা না দিলে অর্জুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয় এই নোটিশে। আগেও বেশ কয়েকবার তলব করা হয়েছে অর্জুন সিংকে, কিন্তু তিনি হাজিরা দেননি। এদিকে ভবানী ভবনে হাজিরার আগে ফের অর্জুনের কেমিক্যাল আশঙ্কা। মনে আছে আগেও তিনি কেমিক্যাল আশঙ্কা করেছিলেন, সঙ্গে জলের বোতল ক্যারি করছিলেন পর্যন্ত। যেদিন থেকে যাওয়া আসা শুরু হয়েছে সেদিন থেকে শারীরিক সমস্যা তৈরি হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে। বিস্ফোরক দাবি করছেন বিজেপি নেতা অর্জুন সিং। এবার সিআইডি তলব ঠেকাতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন অর্জুন। সবসময় আইনের উপরে আস্থা আছে, কিন্তু বাংলার পুলিশের উপরে কোনো আস্থা নেই। কেন এরা সরাসরি তৃণমূলে আঙুল হেলানিতে চলে। এরা পপেট আছে, বিশেষ করে সিআইডি। ফাঁসানো না, চাপ সৃষ্টি। ফাঁসানো কি, এরাকে আমি চুরি করেছি নাকি? আর এই পৌরসভা থেকে আমার লাগবে চুরি করতে? চাপ সৃষ্টি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। হুমায়ুন দা, এই যে অর্জুন সিং তিনি ভবানী ভবনে যাচ্ছে না কারণ কেমিক্যাল আশঙ্কা প্রকাশ করছেন, এটা একবার দুবার না, তিনি বারবার এই কথা বলছেন এবং ইতিমধ্যে তো বলতে শুরু করেছেন তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু তিনি ভবানী ভবনে যাবেন না, সুপ্রিম কোর্টে যাবে এই নোটিশকে চ্যালেঞ্জ করে। আপনার রিয়াকশন কি? দেখুন, যে ব্যক্তি অপরের ক্ষতি করার অভ্যাস থাকে, সে কোনো আধিকারিক বা কোনো দপ্তর তাকে কোনো ডাকলেই তখন সেইটা মনে হয় তার যে সে যেভাবে চলাফেরা করে বা কারো ক্ষতি করে, তাহলে তারও সেই রকম ক্ষতি হতে পারে, সেইটা তার মনে বেশি করে জেগে ওঠে আর কি। তো অর্জুন সিং যখন তৃণমূলে ছিল তখন অনেক ক্ষমতা লোককে দেখিয়েছে, অনেক ক্ষমতার অপব্যবহার সে নিজে করেছে। তারপরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে সাংসদ হয়ে গিয়েছিল, সেখানেও বহাল তবিয়তে তিনি মানুষের উপরে ছড়ি ঘুরিয়েছে। ঘটনাক্রমে 2024-এ হেরে গিয়েছে, এখন এইসব অজুহাত দেখাচ্ছে। যদি প্রকৃতপক্ষে সৎ মানসিকতা থাকে, সে বুক চিতিয়ে লড়াই করবে, যে কোনো এজেন্সি ডাকলে সেখানে যাবে, তার সততার প্রমাণ সেখানে রাখবে। এ নিয়ে এইসব সন্দেহ প্রকাশ করা বা আমাকে মেরে দিতে পারে, আমাকে এই হতে পারে, এসব বলা মানুষের সঙ্গে ছলচাতুরি করা। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। আলিপুর চিড়িয়াখানায় জমি বেসরকারীকরণের অভিযোগ উঠছে। হাইকোর্টের অনুমতি পাওয়ার পরে রাজপথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই র্যালির ছবি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। আলিপুর চিড়িয়াখানার জমি বেসরকারীকরণ এই অভিযোগ পাওয়া মাত্রই তারা একটি মিছিলের আয়োজন করেন এবং হাইকোর্ট সেই অনুমতি দেওয়ার পরই তারা মিছিলে নেমে পড়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। সুশোভন, মিছিলে আমরা ছবি দেখতে পাচ্ছি, মূলত সেখান থেকে স্লোগান কি উঠছে আর কি কি বলা হচ্ছে? এই মিছিল নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। তারপর দেখো, এই যে সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে এটাই মূলত এই মিছিলে মূলত তুলে ধরা হচ্ছে। তোমাকে একেবারে সরাসরি সেই মিছিল একবার দেখানোর চেষ্টা করবো। এই মিছিল এই মুহূর্তে একেবারে যে বাংলা একাডেমি চত্বর, হ্যাঁ সুশোভন, এই মিছিল এই মুহূর্তে কিন্তু একেবারে যে আলিপুর চিড়িয়াখানার গন্তব্যস্থল হলেও এই মুহূর্তে এফএসকেএম একেবারে পাশ দিয়ে, অর্থাৎ যে সিটিএস সেখান থেকে যাচ্ছে। মূলত যেটা বলা হচ্ছে যে আলিপুর চিড়িয়াখানার যে জমি, সেই জমি বাঁচাতে হবে, সেই জমিতে কোনো একেবারে কোনো বাণিজ্যিক সংস্থাকে দেওয়া যাবে না।
অর্থাৎ সেই যে জমি সেই জমি বাঁচাতে হবে এবং এই যে জমি কার সাথে বিক্রি হচ্ছে এই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিলে পোস্টার বাক্সি এবং তার সঙ্গে সংসদীয় পণ্ডা সহ একাধিক বিজেপির যারা নেতৃত্ব তারা পা মিলিয়েছেন। মূলত এটাই বলা হচ্ছে যে একেবারে আলিপুর চিড়িয়াখানার যে জমি সেই জমি কেন যারা নেতৃত্ব তারা পা মিলিয়েছেন, মূলত এটাই বলা হচ্ছে যে রবীন্দ্র সদন যে চত্বর সেখান থেকে মিছিল শুরু হয়, যা বর্তমানে আমরা সেই মিছিলের ছবি তুলে ধরছি। তৃণমূলের রদবদলের মুখে নিজের পিঠ চাপড়ে হুমায়ুনের হুঙ্কার। জেলা তৃণমূলের দায়িত্ব পেতে চান ভরতপুরের বিধায়ক। TV9কে তিনি নিজেই জানিয়েছেন শাওনি এবং আবু তাহেরের চেয়ে তিনি কম কিসে। রদবদলের মুখে এবার নেতৃত্বের কাছে প্রকাশ্যে আবেদন হুমায়ুনের। জেলা সংগঠনে বা প্রশাসনের দায়িত্ব পেতে চান ভরতপুরের বিধায়ক। আগামী দিনে দলের স্বার্থে নেতৃত্ব আমাকে যেখানে যে অবস্থায় কাজ করতে দেবেন আমি স্বাবলম্বীভাবে সেই কাজটা নিষ্ঠার সঙ্গে দায়িত্ববানের মতো কাজটা করে যাব। প্রশাসনিকের জায়গায় থাকা যায়, তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হয়। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন, কারণ এর আগে যারা দায়িত্ব পালন করেছে আবু তাহের খান, শাওনি সিংহ রায়, এখন যিনি করছেন, তেনাদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনো অংশেই কম নেই। সেটা দল যদি মনে করে যে সেই জায়গায় গুরুত্ব দেওয়া দরকার, দল উপকৃত হবে, তো যে কোনো দায়িত্ব দিলেই আমি আরও বেশি করে করব। দল যদি কোনো দায়িত্ব দেয় তো সেইটা আরও দায়িত্ব বেড়ে যায় দলের প্রতি। আমি নিজেকে কোনো বড় কিছু হতে চাই না, আমি একজন সাধারণ কর্মী, ছোট কর্মী হয়ে থাকতে চাই। হুমায়ুন সাহেবের মতো অত উচ্চস্তরের কর্মী হওয়ার যোগ্যতা আমার, আমি যতটুকু আছি সেখানেই ভালো আছি। আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, উনি আরো বড় জায়গায় উঠুন, আগামী দিনে উনি ভারতবর্ষের দায়িত্ব নিন। আমরা যে 30% সংখ্যালঘু ওখানকার মানে হিন্দুদের কেটে সাফ করে দিতে, সেটা দল ওনাকে দায়িত্ব দিলে উনি খুব দায়িত্বের সঙ্গে পালন করবেন, এটা আমি বুঝতে পেরেছি। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। দলের অন্য কোন দায়িত্ব কিভাবে পালন করবেন আমি জানি না, কিন্তু 30%কে সাফ করে দিতে পারবেন উনি, এটা আমি বুঝি।